আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই যে সংক্ষিপ্তমূলক প্রশ্নগুলা, এগুলো কিন্তু তোমার সৃজনশীলের খ নম্বরের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ওরকমই আলাদা করে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে ওগুলোর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের একসাথে কিন্তু দুইটা কাজ হয়ে যাচ্ছে, অনুধাবনমূলক প্রশ্ন মানে বোধ পড়া হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? এখন বর্গ, রাজ্য আছে, আবার মানে আমরা মানুষকে কোন রাজ্যের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি। রাজ্যের পরে আছে তোমার পর্ব, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এরকম বিভিন্ন ধরনের মানে স্টেপ অনুযায়ী আমরা কিন্তু যে কোনো জীবকে ওর ভিতরে ইনক্লুড করতে পারি। সেক্ষেত্রে মানুষ যে বর্গের অন্তর্ভুক্ত ওইটা হচ্ছে প্রাইমেট। আবার যদি বলতো তোমার মানুষ কোন গণের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আমরা বলতাম হোমো। এরকম এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। বর্গের জায়গায় তোমার রাজ্যও বলতে পারে, পর্বও বলতে পারে, শ্রেণীও বলতে পারে। এরকম যেই প্রশ্নই করুক সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলা মানে অ্যানিমেলিয়া রাজ্য, মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা লাগে ওই বৈশিষ্ট্যগুলো মনে রাখা লাগবে। এরকমই পর্ব, এই পর্বের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মানে কোন বৈশিষ্ট্যগুলো থাকা লাগতেছে ওই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখা লাগবে। তাহলে এই যে বর্গ, যেমন এখানে এই প্রশ্নটাই বলে দিল যেখানে মানুষ হচ্ছে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অবশ্যই যে বৈশিষ্ট্যগুলো থাকা লাগে ওইটা হচ্ছে তোমার আঁকড়ে ধরার উপযোগী হাত থাকা লাগে। এটা মনে রাখবা কিভাবে? যারা কার্টুন দেখো, পোকেমন একটা কার্টুন আছে না, পোকেমনের ভিতরে একটা প্রাইমেট পোকেমন আছে না, ওই প্রাইমেট কি করে, একটা বানর পোকেমন, বানররা এক গাছ থেকে আরেক গাছে এভাবে ধরে ঝুলে ঝুলে যাইতে পারে। সেক্ষেত্রে ওর হচ্ছে মানে হাতটা এরকম বক্সিং যে ব্যাগগুলো পরা থাকতো। তাহলে সেক্ষেত্রে এরকম করে মানে আমি মনে রাখতাম আর কি ছোটবেলা, যে প্রাইমেট যেহেতু ওর এরকম হাত আছে, সেক্ষেত্রে মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত এই জন্য কারণ মানুষেরও আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। আমরা কিন্তু কোনো কিছু হচ্ছে এরকম দেখো শক্ত করে ধরতে পারতেছি, তাহলে আঁকড়ে ধরার উপযোগী হাত থাকবে। এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। দেখো মানুষ কি কোনো কিছু স্মেল নিয়ে মানে কোনো কিছু আবিষ্কার করে ফেলতে পারে? সেক্ষেত্রে কুকুররা দেখো ওরা কিন্তু ঘ্রাণ বা স্মেল নিয়ে নিয়ে কোনো কিছু কোথায় মাটির নিচে বম পুঁতে রাখা আছে বা কোথায় কি কোনো হারিয়ে যাওয়া কোনো কিছু, ওটার মানে স্মেল নিয়ে আরেকটা কিন্তু খুঁজে ফেলতে পারতেছে, কিন্তু ওই পাওয়ারটা কিন্তু মানুষের ক্ষেত্রে নাই। তাহলে ঘ্রাণ শক্তির তুলনায় আমাদের দৃষ্টিশক্তি বেশি উন্নত। তাহলে এই যে ঘ্রাণ শক্তিটা নাই মানে কুকুরের ক্ষেত্রে আছে বা অন্য জীবের ক্ষেত্রে আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা নাই। তারপরে এই যে দুইটা বৈশিষ্ট্য মেইনলি আঁকড়ে ধরার উপযোগী হাত আর এই যে দৃষ্টিশক্তি বেশি উন্নত থাকার, এই দুইটা বৈশিষ্ট্য থাকার কারণে আমরা মানুষকে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত করব। যেই সকল জীবেদের এই বৈশিষ্ট্য আছে ওদের সবাইকেই কিন্তু আমরা এই প্রাইমেট বর্গের অন্তর্ভুক্তই করতেছি। তাহলে মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। এটা প্রথমেই হচ্ছে তোমার অনুধাবনমূলক যে প্রশ্নগুলা এগুলো আমাদের 2 নম্বরের জন্য হয়। 2 নম্বরের জন্য 2টা প্যারা করে লিখবো, যেই প্রশ্ন যত নম্বর সেই প্রশ্ন তত প্যারা করে লিখবো। তাহলে এই 2 নম্বরের জন্য কোন বর্গের অন্তর্ভুক্ত জিজ্ঞেস করছে, ওই যে এক্সাক্ট উত্তরটা প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, ওই এক্সাক্ট উত্তরটাই প্রথম লাইনে দিয়ে দিবা। এরপরের যে অনুধাবনমূলক প্যারাটুকু, এই প্যারায় হচ্ছে তুমি আরো কথাবার্তা বলবা যে কেন এই বর্গের অন্তর্ভুক্ত করা হয়েছে বা প্রাইমেটের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি, এরকম করে 2টা প্যারা করে আমরা লিখবো। এরপরে কি বলছে দেখো তো, মৎস্যবিজ্ঞান জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? জীববিজ্ঞানের 2টা শাখা আছে, একটা ভৌত আর একটা ফলিত। ভৌত যে শাখাটা এটার আরেকটা নাম হচ্ছে তোমার তত্ত্বীয় শাখা। ভৌত শাখার আরেকটা নাম হচ্ছে তত্ত্বীয় শাখা। এবং আরেকটা ফলিত শাখা, যেটা ফলিত শাখার আরেকটা নাম হচ্ছে আমাদের প্রায়োগিক শাখা। প্রায়োগিক। তাহলে তুমি শুনেই বুঝতে পারতেছো ভৌত শাখায় কি হবে, তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। যে কোনো কিছু তুমি মনে করো গবেষণা করতেছো, যে ইনফরমেশনগুলো বের করতে পারলা, নতুন নতুন ইনফরমেশন বা তত্ত্বগুলা, ওগুলো নিয়ে হচ্ছে আমরা এই ভৌত শাখায় মানে কাজ করব। আর ফলিত শাখায় কি হবে, এইখানে ইনক্লুডেড যে বিষয়গুলা ওগুলো দেখবো অলরেডি তোমার জীবনে প্রয়োগ হচ্ছে। যেমন দেখো ফার্মাসি বিজ্ঞান, ওটা অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে, ঔষধ তৈরি করতেছে ওরা। তারপরে বন বিজ্ঞান, তারপরে মৎস্য বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, পরজীব বিদ্যা, এইগুলা কীটতত্ত্ব, এগুলো অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে, অর্থাৎ প্রায়োগিক যে কথাবার্তা। সেক্ষেত্রে মৎস্য যে জীববিজ্ঞান এটা ফলিত শাখার অন্তর্ভুক্ত, কারণ এখানে আমরা প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করব। ফলিত জীববিজ্ঞান জীবন সংশ্লিষ্ট বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা ওকে কোথায় কি প্রয়োগ করতে পারবো এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ, ইংরেজিতে বলে আর কি ফিশারিজ, ফলিত জীববিজ্ঞানের একটি অন্যতম শাখা। তাহলে ফলিত জীববিজ্ঞান কোন শাখা জিজ্ঞেস করছে? ফলিত জীববিজ্ঞানের শাখা। এখানে কি হয়, মাছ নিয়ে পড়াশোনা করা হয়।
মৎস্য বিজ্ঞানে মূলত মাছের জীবতত্ত্ব, মাছের উৎপত্তি, মাছের বিবর্তন, মানে মাছ নিয়ে তুমি যত হাবিজাবি কথাবার্তা আছে, মাছ মানে প্রথমে পানিতে জলজ যে জীবগুলো আসছে ওদের থেকে পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে যে মাছের আবির্ভাব ঘটছে, জলজ যে প্রাণীগুলা ওগুলা থেকে কিন্তু জলে ওরা বসবাস করতে করতে যখন হচ্ছে ডাঙায় চলে আসা শুরু করছে, জলে ও ডাঙায় একসাথে থাকতেছে, তখন আবার উভয়চরের আবির্ভাব ঘটছে। এরকম করেই কিন্তু পৃথিবীতে জীবনের যে সূচনাটা হয়েছিল সবার প্রথমে সমুদ্রের পানি থেকে। কিন্তু সমুদ্রের পানি থেকে যে জীবন আসছে এটা কিন্তু অনেক প্রমাণ পাওয়া গেছে, কারণ আমাদের রক্তে দেখো, রক্তে যে লবণ পাওয়া যায় ওই সমুদ্রের পানিও লবণাক্ত। এরকমই অনেক সিমটম কিন্তু আমরা মানে বলতে পারি, এটার পক্ষে যুক্তি দাঁড় করাতে পারি যে মানুষ বা জীব জগতের আবির্ভাব কিন্তু ওই সমুদ্রের পানি থেকে হয়েছে। তাহলে এই যে মাছ কোথা থেকে আসছে, মাছের যে জীবন তত্ত্ব, মাছের শ্রেণীবিন্যাস, ওর অঙ্গ সংস্থান বিদ্যা, ওর শারীর তত্ত্ব, তারপরে কোথায় বাস করতেছে, ওর কোষ তত্ত্ব, টিস্যু, জেনেটিক্স, এগুলো নিয়ে মাছের জিনিসপাতি নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো, তো ওটা হচ্ছে মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ, ওটা ফলিত শাখার অন্তর্ভুক্ত। কি জন্য? কারণ এটা হচ্ছে প্রায়োগিক কথাবার্তা, তাই মৎস্যবিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে চলো কি বলছে, জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আচ্ছা, শ্রেণীবিন্যাস কি জিনিস আগে এটা বোঝা লাগবে। শ্রেণী বলতে কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী, কোনো একটা শ্রেণীতে আমরা কি করব, বিন্যস্ত করব। কাদেরকে বিন্যস্ত করব? এই যে বিশাল বৈচিত্র্যময় এই জীব জগৎটা, এই জীব জগতে প্রতিটা জীবকে আমরা এক একটা শ্রেণীতে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারি। সেক্ষেত্রে যাদের বৈশিষ্ট্যর ভিতরে হচ্ছে মিল থাকবে, সিমিলারিটিস দেখতে পাইলেই হচ্ছে আমরা তাকে ওই দলের অন্তর্ভুক্ত করব। সেক্ষেত্রে একটা দলের ভিতর যখন তুমি অনেকগুলা জীবকে অন্তর্ভুক্ত করবা, এরপরে দেখবা যে ওই সবগুলা জীবের বৈশিষ্ট্য হচ্ছে মানে তুমি নোট ডাউন করলা। সেক্ষেত্রে ধরো আমি একটা শ্রেণী নিলাম, ওই শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আমি পড়লাম, পড়ার পরে এখন ওই বৈশিষ্ট্যগুলোর সাথে আমি সবগুলা জীবের মিল খুঁজে পাবো। আমার এখন আলাদা করে সবগুলা জীবের জন্য আবার মুখস্থ করা লাগে না। যেমন মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত যে জীবগুলা, ওদের কিরকম বৈশিষ্ট্য থাকতেছে, নিউক্লিয়াস সুগঠিত থাকে না, সেক্ষেত্রে মনেরার ভিতরে আমি ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, নস্টক দেখতে পাচ্ছি। এখন আমি ব্যাকটেরিয়ার ভিতরেও এই বৈশিষ্ট্যগুলো সব দেখতে পাবো, আবার নস্টকের ভিতরেও সেম বৈশিষ্ট্যগুলো সব দেখতে পাবো। আমার কিন্তু আলাদা করে ব্যাকটেরিয়াকে একবার শিখবো, নস্টকের জন্য আবার শিখবো, এরকম কিন্তু করা লাগতেছে না, আমার কাজটা সহজ হয়ে আসছে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটাই হচ্ছে এরকম, এই যে বিশাল বৈচিত্র্যময় জীবজগৎ, এটাকে তুমি অল্প পরিশ্রমে অল্প সময়ে জেনে ফেলতে পারতেছো। এটাই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। সেম জিনিস, প্রয়োজনীয়তা আছে বিধায়ী তো আমরা এই কাজটা করব, অপ্রয়োজনীয় হইলে তো আমরা এই কাজটা করতাম না, আমাদের এটাতে কোনো উদ্দেশ্য থাকতো না। তাহলে মেইন উদ্দেশ্য হচ্ছে, এই যে মূল লক্ষ্যই হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা। তাহলে এর যে প্রয়োজনীয়তা, আরো প্রয়োজনীয়তা আছে, এগুলো চলো আমরা পড়ি। জীবজগৎকে সহজ ও সুন্দরভাবে জানা, সংরক্ষণ করার জন্য জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন। অবশ্যই আমাদের কিন্তু জীবগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করা লাগবে, আর ওদেরকে সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। ধরো তুমি কোনো একটা জায়গায় যাতায়াত করতেছো, তোমার সামনে দিয়ে একটা সাপ চলে যাচ্ছে, এখন তুমি ভাবলা যে সাপটা তোমাকে হয়তো ছোবল দিবে, তুমি সাপটাকে মেরে ফেললা, কিন্তু ওইটা ছিল হচ্ছে তোমার, ওই সাপটা মানে বিষ থাকে না বা বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম একটা প্রাণী, যেটা তুমি এই যে দেখো তোমার অজ্ঞতার কারণে কিন্তু একটা প্রাণী পৃথিবী থেকে চলে গেল, সেক্ষেত্রে জীব বৈচিত্র্যের উপর কিন্তু হ্যাম্পার তৈরি হবে। সেক্ষেত্রে এই যে জীবগুলো সম্বন্ধে আমাদের সঠিক একটা প্রপার জ্ঞান রাখা লাগবে। এই জ্ঞানটা আমরা কিভাবে পাবো? ওই শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু অল্প সময় জেনে ফেলতে পারতেছি। তারপরে দৈনিক গবেষণা ও জানার কাজকে সহজ করতেছে। ধরো তুমি এরকম একটা জীব আবিষ্কার করলা, যে জীবের নিউক্লিয়াস সুগঠিত থাকে না, ওরা খাদ্য তৈরি করতে পারে না, এই জন্য শোষণ পদ্ধতিতে খাদ্য খাদ্য গ্রহণ করে। এই বৈশিষ্ট্যগুলা তুমি দেখলা একটা নতুন জীবের ভিতর, ওই বৈশিষ্ট্যগুলো দেখে তুমি এখন ওকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করবে এটা কিন্তু তুমি বুঝে যাচ্ছ। মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করবা, কারণ মনেরারও সুগঠিত নিউক্লিয়াস নাই, ওরও হচ্ছে তোমার খাদ্য গ্রহণ করতে পারে না, পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, মাঝে মাঝে ফটোসিনথেসিস দেখা যায়। সেক্ষেত্রে এই যে নতুন জীবটা, এটাকে আমি কোন রাজ্যের অন্তর্ভুক্ত করবো এটা আমি খুব সহজেই বুঝে গেলাম। অথবা গবেষণা করার ক্ষেত্রে আমাদের এই কাজটা কিন্তু অনেক সহজ হচ্ছে। একটি জীবের বৈশিষ্ট্য আয়ত্ত করার মাধ্যমে পুরো রাজ্যের সকল জীবের বৈশিষ্ট্য জানা যায়। তুমি একজনের বৈশিষ্ট্য জানবা, ওই রাজ্যের যতগুলা জীব আছে সবার বৈশিষ্ট্য তোমার কিন্তু একসাথে জানা হয়ে গেছে। তাহলে আমাদের কাজটাকে অনেক সহজ করতেছে কে? এই শ্রেণীবিন্যাসটা। এরপরে বিশাল জীবজগৎকে স্বল্প সময় স্বল্প পরিশ্রমে জানতে, এত বড় জীবজগৎ, তুমি যদি এক্ষেত্রে জীবজগতে আমাদের 13 লক্ষ প্রজাতির প্রাণী আছে, 13 লক্ষ প্রজাতির প্রাণী, তারপর 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে। তুমি যদি এখন স্পেসিফিকভাবে ধরে ধরে
এই সবগুলা জীবের বৈশিষ্ট্য মানে জানতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য এই কাজটা কত মানে কঠিন হয়ে যাবে। কিন্তু অনেকগুলা জীবকে একটা দলের অন্তর্ভুক্ত করে তুমি শুধু ওই দলের বৈশিষ্ট্যগুলো জানলে তোমার কাজটা কিন্তু অনেক সহজ হয়। তাহলে আমরা স্বল্প সময় স্বল্প পরিশ্রমে জানতে পারতেছি। এই কাজটাই বা এই সহজ করার কাজটা বা উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এরপরে বলছে নেস্টেড হায়ারার্কি কি। নেস্টেড হায়ারার্কি হচ্ছে তুমি যে দলের অন্তর্ভুক্ত করতেছো না, ওই জায়গাটায় কোন যে একটা ধরো দল তুমি পাইলা, ওইটার উপদল হিসেবে আরেকটা দলকে ইনক্লুড করব। এরপরে মানে একজনের উপসেট হিসেবে, মানে সেটের ম্যাচ যখন তোমরা করছো একটা বড় ইউনিভার্সাল সেট থাকতেছে, ওইটা থেকে নিয়ে নিয়ে আমরা ছোট ছোট অনেকগুলো সেট বানাতে পারতেছি। এরকমই একটার উপসেট আরেকটা, এরকম করে আমরা হচ্ছে এটাকে মানে সাজাবো। সেক্ষেত্রে রাজ্য হচ্ছে সবচেয়ে বড়, রাজ্যের উপসেট হিসেবে আমি পর্ব বলতে পারতেছি। পর্বের ভিতর এর চেয়ে কিছু বৈশিষ্ট্য কম আছে, সেক্ষেত্রে আমি জীবটাকে আরেকটু স্পেসিফিকভাবে চিনতে পারতেছি। এরপরে পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, প্রজাতি। এখন একটার উপসেট একটা, যার মাধ্যমে আমি কি করতেছি, ওই কোনো একটা জীবকে স্পেসিফিকভাবে আরো চিনতে পারতেছি। যেখানে এখানে যে বৈশিষ্ট্যগুলো বলবে, রাজ্যের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্য তুমি অনেকগুলা জীবের ভিতরে পাবা। সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো না যে আমরা কোন জীবটা নিয়ে কথা বলতেছি। পর্ব, শ্রেণী, বর্গতে যখন আসবা তখন কি হবে, তুমি হচ্ছে আরেকটু স্পেসিফিক ভাবে বৈশিষ্ট্যগুলো মানে বৈশিষ্ট্য সংখ্যা আরো কমতে থাকবে, যার জন্য আমরা একটাকে আরেকটার উপসেট বলতে পারতেছি। তাহলে এরকম একটা আরেকটার উপসেট, যেখানে প্রজাতিতে আসার পর একদম আমরা নির্দিষ্ট করে বুঝতে পারবো যে আমরা কোন জীবটার কথা বলতেছি। একদম নির্দিষ্টভাবে কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য শুধু এই জীবের ভিতরেই পাওয়া যাবে, তাহলে ওই প্রজাতিটা হচ্ছে সেম। তোমাকে অবশ্যই এটা সিরিয়ালে মনে রাখা লাগবে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আর এইটা লিখার একটা পদ মানে নিয়ম আছে নেস্টেড হায়ারার্কি কর্তৃক। দেখো এরকম সিঁড়ি কেটে কেটে লিখতে হবে, এরকম নিচে 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 মানে এরকম করে যাইতে হবে। যেখানে তুমি খাতায় যখন লিখতে যাবা, এটা অবশ্যই এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখার চেষ্টা করিও। মানে এখন চাঁদা মেপে 45 করার দরকার নাই, তুমি হচ্ছে কিছুটা এরকম বাঁকা করে সিঁড়ি কেটে কেটে চলে যাও, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখন এই জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার চাঁদা দিয়ে করা লাগবে না। জ্যামিতি বক্সের ভিতর অবহেলিত তিনটা জিনিস আছে দেখবা। একটা হচ্ছে কাটা কম্পাস, যেটার কাজ আমরা পেন্সিল কম্পাস দিয়ে করে ফেলি। আর আছে দুইটা ত্রিভুজের মতো দেখতে জিনিস, ওই ত্রিভুজের মতো জিনিসগুলো দিয়ে চাইলে করতে পারো। ওদের যেহেতু কোনো কাজ নেই, আমরা ওদেরকে একটু কাজে লাগাই। আসো এই জায়গাটা এবার আমরা দেখি। নেস্টেড হায়ারার্কি হচ্ছে শ্রেণীবিন্যাসের এরকম একটা পদ্ধতি, যে পদ্ধতিতে একটা যে সেট, ওইটার উপসেট হিসেবে আমরা পরবর্তী ধাপটা দেখতে পাবো, তার উপসেট হিসেবে পরের ধাপটা, পরের ধাপ, এভাবে ধাপে ধাপে যখন নামবো ওগুলো আমরা প্রথম যে পর্যায়টা ওইটার উপধাপ হিসেবে দেখতে পাবো। তাহলে কি বলতেছে দেখো, শ্রেণীবিন্যাসের একটি পদ্ধতি যেখানে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবজগৎকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। তাহলে ওই যে রাজ্য ভিতর কিছু বৈশিষ্ট্য থাকবে, পর্বের ভিতর আরো কিছু বৈশিষ্ট্য, এরকম সবগুলোর ভিতরে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্যগুলা প্রতিটা ধাপে তুমি যখন নিচে নামতে থাকবা, প্রতিটা ধাপে আমরা কোনো একটা জীবকে স্পেসিফিক ভাবে চিনতে পারতেছি। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হচ্ছে। তাহলে নতুন বৈশিষ্ট্যটা দেখে তুমি কিন্তু ওই জীবটাকে আরেকটু স্পেসিফিক করতে পারতেছো। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসের 7টি ধাপ আছে। এই ধাপগুলোর উপরের ধাপ বড় সেট এবং তার নিচের সেট ধাপটা হচ্ছে তার উপসেট। যে কথাটা আমি একটু আগে বললাম, 7টা ধাপ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা ধাপ। এই 7টা ধাপে প্রথম ধাপটা হচ্ছে বড়, তারপরের ধাপটা হচ্ছে তার উপসেট মানে আর একটু ছোট, ওর এলিমেন্ট নিয়ে আমরা এটা বানাবো। যেমন রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট গণ, প্রজাতি, এরকম সিরিয়ালে যাবে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। শ্রেণীবিন্যাসের এই যে পদ্ধতিটা, একজনের পর একজন উপসেট হিসেবে, এই পদ্ধতিটাকেই আমরা বলবো হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ওরাই কিন্তু এই নিয়মটা করছে যে তোমাকে অবশ্যই সিঁড়ি কেটে কেটে লিখতে হবে। তাহলে পরীক্ষার খাতায় যখন আসবে তখন কিন্তু অবশ্যই আমরা সিঁড়ি কেটে এটা রিপ্রেজেন্ট করব। এরপরে জীবের দ্বিপদ নামকরণ প্রয়োজন কেন, আগে বুঝতে হবে দ্বিপদ নামকরণ কি জিনিস। দ্বি মানে দুই, পদ মানে মানে দুইটা হচ্ছে তোমার চেম্বার থাকতেছে, মানে চেম্বার বলতে দুইটা ভাগ করতে পারতেছি আমরা নামটাকে, একটা গণ অংশ আর একটা প্রজাতির অংশ। এই দ্বিপদ নামটাকে কিন্তু আমাদের বৈজ্ঞানিক নামও বলা যায়। দেখো দুইটা পদ থাকবে, তাহলে দ্বিপদ নামকরণটা প্রয়োজন কেন বা বৈজ্ঞানিক নামকরণ প্রয়োজন কেন, একই কথা কিন্তু। দ্বিপদ নামকরণই মানে হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ। এখন আন্তর্জাতিক সংস্থার নীতিমালা অনুযায়ী একটা গণ আর একটা প্রজাতি কোন সব জীবের ক্ষেত্রে থাকে,
এই যে গণ আর প্রজাতির নামটা সম্মিলিতভাবে আমরা যেই নামটা মানে সচরাচর ব্যবহার করি, এটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। এখন এটার প্রয়োজনীয়তা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে স্পেসিফিকভাবে কোনো একটা জীবকে চেনার জন্য, ধরো আমি বললাম সোলানাম টিউবারসাম, তুমি গোল আলু বুঝলা। আমি বললাম এলিয়াম সেপা, তুমি পেঁয়াজ বুঝলা। এলিয়াম স্যাটিভাম বললাম, রসুন বুঝলা। বস ইন্ডিকা বললাম, তুমি গরু বুঝলা। তাহলে এই যে স্পেসিফিকভাবে তুমি যেরকম এটা বুঝতেছো, পৃথিবীর যেই প্রান্তেই আমি চলে যাই, সেখানে গিয়েও যদি আমি বলি যে তুমি একটা বস ইন্ডিকা, সেক্ষেত্রে ও কি বুঝবে, ওকে আমি গরু বলছি। তাহলে এই যে স্পেসিফিকভাবে শুধু গরুটাকে, গরুর ওই প্রজাতিটাকেই বুঝতেছে। এলিয়াম সেপা যখন বলবো তখন আমি পেঁয়াজকেই বুঝাচ্ছি। তাহলে এরকম স্পেসিফিকভাবে বা ইউনিক হইতে হবে এই বৈজ্ঞানিক নামগুলো, ইউনিকভাবে আমরা একটা জীবকেই নির্দিষ্ট করে বলবো। এই কাজটা হচ্ছে আমাদের এই দ্বিপদ নামের কারণে হচ্ছে। পৃথিবীব্যাপী বিস্তৃত অসংখ্য জীব সম্পর্কে জানার জন্য দ্বিপদ নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি সদস্যকে আলাদা আলাদাভাবে জানতে। তাহলে অনেক অনেক জীব আছে একই গণের ভিতরে, কিন্তু অনেকগুলো আছে। দেখো এলিয়াম স্যাটিভাম, এলিয়াম সেপা, এই যে পেঁয়াজ আর রসুন, ওদের যে বৈজ্ঞানিক নামটা, ওদের গণও কিন্তু সেম। দেখো এলিয়াম, দুইটাই এলিয়াম এলিয়াম, কিন্তু ওই প্রজাতিতে যখন আমি বলতেছি তখন কিন্তু মানে একদম স্পেসিফিকভাবে বুঝাচ্ছে। তাহলে এই জায়গাটায় কোনো একটা জীবকে একদম নির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য এই নামকরণটা আমাদের অত্যাবশ্যক। দ্বিপদ নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। ল্যাটিনভাবে উপস্থাপন করা লাগে অথবা ল্যাটিনের মতো করে উপস্থাপন করা লাগে। ফলে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য যে কোনো জীব শনাক্তকরণ করা সহজ হয়। তুমি অন্য একটা দেশে গেছো, সেখানের ভাষা তুমি মনে করো পারো না, কিন্তু ওখানে গিয়ে যদি তুমি এই বৈজ্ঞানিক নামটা বলো, সেক্ষেত্রে ওরা ওটা বুঝতে পারবে। মানে পুরা বিশ্বে এই ল্যাটিন ভাষাই হচ্ছে এটা প্রচলিত। তাহলে দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক সংস্থা আছে দুইটা, একটা হচ্ছে তোমার ICBN, আরেকটা হচ্ছে ICZN। আইতে ইন্টারন্যাশনাল, সিতে কোড, বিতে বোটানিক্যাল, এনতে নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ, জেডটা হচ্ছে জুলজিক্যাল নমেনক্লেচার। এই দুটো ফুল ফর্ম মাঝে মাঝে ক নাম্বার প্রশ্নে আসে। সেক্ষেত্রে তোমাকে শুধু মনে রাখা লাগবে জেডতে জু। জু দিয়ে আমরা কি বুঝি? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি থাকে? প্রাণী থাকে। প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। আর বিতে হচ্ছে বোটানিক্যাল, BOTANICAL। বোটানিক্যাল গার্ডেনে কি থাকে? গাছপালা থাকে, চিড়িয়াখানার পাশেই কিন্তু। তাহলে ওই গাছপালা, তার মানে উদ্ভিদের নামকরণের আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এই যে নমেনক্লেচার বানানটা একটু খেয়াল রাখবা, NOMENCLATURE, নমেনক্লেচার। তাহলে এই যে আন্তর্জাতিক সংস্থা, ওরা অনেকগুলো নিয়ম দিছে, ওই নিয়মগুলো মেনে আমরা এই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামটা তৈরি করব। যে বৈজ্ঞানিক নামটা পুরো বিশ্বে মানে যেই প্রান্তে যায় তুমি বলো, সেক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে ওই একটা জীবকেই বুঝবো। এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয় মানে এই প্রয়োজনের তাগিদেই হচ্ছে আমরা যে কোনো জীবকে বৈজ্ঞানিক বা দ্বিপদ নামকরণে অন্তর্ভুক্ত করি। তাহলে আশা করি বুঝাইতে পারছি, সহজ কথাবার্তা, ছোট প্রশ্ন। ছোট প্রশ্নে এত কথা লেখা লাগে না যত কথা বলছি। বেশি কথা বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে কনসেপ্টটা একটু বুঝো, মাথায় যাতে উত্তরটা গেঁথে যায়, এই জন্যই হচ্ছে এত কথাবার্তা বলা। কিন্তু পরীক্ষা যখন আমরা লিখবো, সেক্ষেত্রে ওই 2 মার্কসের জন্য যতটুকুই এনাফ ততটুকুই লিখবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।